श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। हाय, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা গাইলাম এক নন্দুর বাবার জন্য। যে নন্দুর বাবা আর কি দোকানে বসে বসে প্রত্যেকটা বাচ্চা, প্রতিটা বাচ্চার কে নিয়ে কাটা ছেঁড়া করে, আর ইচ্ছা করে নিজের বাচ্চাকে প্লেটে সাজিয়ে সবার কাছে তুলে দেয়, যাতে তার বাচ্চাকে নিয়ে কেউ কিছু বললেই তখন কি করবে না, ভিকটিম কার্ড হাত জোর করে এসে খেলতে শুরু করে দেবে। তার জন্য এই গানটা ডেডিকেট করলাম। তো সে দিনের পর দিন প্রতিটা বাচ্চাকে সে টেনেছে, তাদেরকে নিয়ে নোংরামি করেছে। তো সেই রকমই আজকে আরও একজনকে দেখলাম যে কিনা এখন হুমকি দিচ্ছে। মানে হুমকি আবার কি, সেই হুমকির মধ্যে অনুরোধের স্বর কি না, আমাকে নিয়ে যা খুশি বলা হোক, শুধু আমার বাচ্চাকে নিয়ে কিছু যেন না বলা হয়। তো সেটা কে বলছে? কে আবার? আমাদের দালাল, ওয়াইটির লাতখোর দালাল, যে কিনা যখন তার মনে হয়েছে যার বাচ্চাকে যেভাবে খুশি বলে দিয়েছে, সে এখন বলছে যে আমার বাড়িতে যে রয়েছে সে আমার কাছে বাচ্চার চেয়েও বড়। মানে তোদের বাড়িতে তোদের যে বাচ্চা রয়েছে তাদেরকে তো তোরা সব নারী কেটে জন্ম দিয়েছিস, আমারটা নারী না কেটে আমি জন্ম দিয়েও আরও অনেক ঊর্ধ্বে চলে গেছি। তো এই বিষয়টা কেন? কারণ হচ্ছে কি, কেউ একজন তার পোষ্যর খাওয়া নিয়ে কথা বলেছে। তো যেটা দেখা হবে আমাদের ওয়াইটিতে নিয়মই হচ্ছে যে, ওয়াইটি কেন, পুরো সোশ্যাল মিডিয়াতে তুমি যে জিনিসটা দেখাবে সেই জিনিসটা যা আমি দেখব সেটা নিয়েই তো কথা বলবো। তো দিনের পর দিন এর পোষ্যটাকে দেখা গেছে কি না, শুধুমাত্র দই খাইয়ে রাখে, নাম করে একটা আনে, কিন্তু একটা কথায় বলে যে আমার এই পোষ্যর মাংস, কিন্তু আজ পর্যন্ত সেই মাংসটা খাওয়ানোটা দেখানো গেল না। আমার বক্তব্য একটাই, যে যদি দই দিয়ে খাওয়ানোটা দেখানো যায়, তাহলে মাংস দিয়ে না, মানে খাওয়ানোটা কেন দেখানো যায় না? কেন দেখানো যায় না? বা যে পোষ্যর জন্য যে স্পেশাল ধরনের খাবারগুলো আছে, সেই খাবারগুলো খাওয়ানোটা কেন দেখানো যায় না? তো এই যে খাবারের প্যাকেটটা আমি আগেই বলেছিলাম, একবার নিয়ে আসা হয়েছিল, ওই প্যাকেটটাই রয়েছে। হয়তো সে ওই প্যাকেটটা খায়নি, কারণ আছে অনেক ডগ আছে যারা কিনা ওই যেগুলো আর কি প্যাকেট ফুড আর কি, সেগুলো তারা খেতে চায় না। কিন্তু চিকেন দিয়ে ভাত যে দেওয়া হচ্ছে, চিকেন দেখানো হচ্ছে যে এটা আমার পোষ্যর জন্য চিকেন, তাহলে সেই চিকেনটা যে খাওয়ানো হচ্ছে সেটা কেন দেখানো যাচ্ছে না? তো সেক্ষেত্রে এখন যে আর কি বলেছে, মানে তাকে এবার বলছে যে কোনোদিনও হাত দিয়ে খাইয়ে দেখেছিস কোনোদিনও হাত দিয়ে খাইয়ে কেমন লাগে? হাত দিয়ে খাওয়াতে লাগবে কেন? সবচেয়ে বড় হচ্ছে এই যে এই পোষ্যরা, এদেরকে হাত দিয়ে খাওয়ানোর প্রয়োজন নেই। ভগবান তাদের তেমনিভাবেই তৈরি করে দিয়েছে। তারা জন্মলগ্নে তাদের মানে মারা যে খাবারটা তাদেরকে খাওয়ায়, তাদেরও হাত লাগাতে লাগে না। এরা চারপে জীব, এদেরকে ভগবান সেরকমভাবেই তৈরি করে দিয়েছে। হাত দিয়ে খাওয়াতে লাগে তখনই তাদেরই যারা কিনা ঠোসায়। এক হয় যে খুব অসুস্থ, কোনো সময় কোনো পোষ্য, কারোর বাড়ির পোষ্য খুব অসুস্থ হয়ে গেল, সেক্ষেত্রে তারা কি করে, মাথায় তুলতে পারছে না, সে পোষ্য হয়তো মাথায় তুলতে পারছে না, শরীরে এমন কন্ডিশন, সেক্ষেত্রে তাকে মানে মুখ দিয়ে খাইয়ে দেওয়া হয়। অনেক সময় ফিডার দিয়ে খাওয়ানো হয়। অনেক সময় অনেকে দেখেছি ছোটো বাচ্চা ডগ হলে তাদের এরকম সিরিঞ্জের মধ্যে করে দুধ বলুন বা ওআরএস বলুন, সেটাকে দিয়ে এরকম ইনজেক্ট করার মতো করে তাদেরকে খাইয়ে দেয় মুখে ওরালি। আর তেমনি যদি খুব শরীর খারাপ হয়, মাথা তুলতে না পারছে, সেক্ষেত্রে কিন্তু খাইয়ে দেওয়াটা আমি দেখেছি স্বাভাবিক। কিন্তু এটা তো অস্বাভাবিক, একটা এত বড় দামড়া, হ্যাঁ, যদি মানুষের অনুযায়ী কথা বলতে হয় তাহলে ও তো আধদামড়া। শুনেছি নাকি এই ডগদের ক্ষেত্রে বলা হয় যে আমাদের 1 বছর ইজ ইকুয়াল টু ওদের 7 বছর। একদম পাপির থেকে ওরা ডাইরেক্ট ডগে পরিণত হয়। আস্তে আস্তে ওরা অনেক বেশি শান্ত হয়, বুঝতে শেখে। মানুষের সাথে থাকতে থাকতে একটা পুরো বছর তারা বুঝতে শিখে যায় যে কী বলছি, কী বলার চেষ্টা করছে, আমরা কি ওদেরকে কমান্ড দিতে চাইছি, সব কিন্তু ওরা 1 বছরের মধ্যে মোটামুটি বুঝে যায়। সেই আদ্দামরা এখনও যদি না খেতে শেখায়,
তার মা যে কিনা সবার বাচ্চার খুঁত খুঁজে বেড়ায়, অন্যের সব বাচ্চার সে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো স্বাস্থ্যকর খাবার খাচ্ছে কিনা, তার বিহেভিয়ার কীরকম, বড়দের সম্মান দিচ্ছে কিনা, তারপর হচ্ছে গিয়ে পড়াশোনার দিক দিয়ে কীরকম করছে, কথা শুনছে কিনা, বেশি মোবাইল ব্যবহার করছে কিনা, এই যে মানুষের বাচ্চাদের সম্পর্কে যেটা দিয়ে জাজ করে, তাহলে সেক্ষেত্রে ওর বাচ্চাকে দিয়ে আমরা তো জাজ করতেই পারি যে কোনো রকম কোনো ম্যানার্স জানে না, একটা ম্যানার্স নেই, একটা ম্যানার্সলেস ডগ যে কিনা মানে রীতিমতো সারাক্ষণ ভৌ 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 চিৎকার করতে থাকে, তাকে চুপ করতে বললেও চুপ করে না, ম্যানার্স একটা কিছু জানে না, আদ্দামরা নিজে হাতে খেতেও পারে না, মানে নিজে নিজে খেতে পারে না, ভাবতে পারছেন? এই তো শিক্ষা দিয়েছে যে কিনা সবার বাচ্চার শিক্ষা নিয়ে কথা বলে, সে নিজে বাড়িতে যেটাকে পুষছে, যে পোষ্যটা যাকে মা বলে নাকি তার মানে আমাদের বাচ্চার থেকেও অনেক বড় ওর বাচ্চার জায়গা, কারণ ও জন্ম দেয়নি কিন্তু তার সত্ত্বেও অনেক বড় জায়গা। তো যাই হোক, তাকে যে কি করতে চেয়েছিল আমরা ভালো করেই জানি। একবার শ্বশুরমশাইয়ের ঘাড়ে কি করেছিল, বন্দুক রেখেছিল। তো শ্বশুরমশাইয়ের ঘাড়ে যখন বন্দুক রেখেছিল, একটা ছোট্ট ক্লিপ আপনাদের শোনাচ্ছি, শুনুন। আমি এর আগে মিথুদির সাথে আলোচনা করেছিলাম, ওই দুই ছেলে, খবরদার আন্টি কাউকে দিও না, ওরা ছাড়া আমরা বাঁচবো না। ওই দুই ছেলে আমাকে বকা দিয়েছে, মিথুদি দুই ছেলে আমার বকা দিয়েছে, তুমি এরকম করো না, আমরা কিন্তু বাঁচবো না সেগুলো না দেখে। শুনলেন? এখানে কিন্তু তখনই শ্বশুরের নাম করেই ও ভাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কার কাছে না, ওর যে বান্ধবী ললিতা, তার বাড়ি যাতায়াতের সময় একজনের সাথে আলাপ হয়েছিল, যার বাড়ি ব্যারাকপুরে। সেই দিদি সে সমস্তটা জানে, সেই ব্যবস্থা করে দিয়েছিল যে অন্য জায়গায় পগার পার করার। আর এমনকি দুদিনের জন্য ও পগার পার করেও ছিল, কোথায়, ওর বাপের বাড়িতে রেখেছিল, তারপর সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে নিয়েছিল। হ্যাঁ, আর সেই সময় শুনছেন যে ওর পাশের বাড়ির যে বাচ্চাগুলো আছে, যার বাড়িতে মাঝে মাঝে ও রেখে ওর পশুটাকে রেখে যায়, সেই বাড়ির যে বাচ্চা ছেলেগুলো, তার যে মা, তার সাথে আলোচনা করে নিয়েছিল যে একে বিদায় করার। বাচ্চাগুলো আটকে ছিল যে না আন্টি দিও না, ওকে না দেখে আমরা থাকতে পারবো না। তাহলে বুঝতে পারছেন এই মায়ের কত একেবারে বাচ্চার প্রতি টান। আমার বাচ্চা যদি প্রচণ্ড দুরন্ত হয় বা যে কোনো কারণে যদি আমার শ্বশুরবাড়ি থেকে লোকে বলে যে না এই বাচ্চা নিয়ে তুমি থাকতে পারবে না, তোমাকে এই দুরন্ত বাচ্চা সারাদিন চিৎকার চেঁচামেচি করছে, লাফালাফি করছে, বল ছুঁড়ে মারছে, কাজ ভেঙে দিচ্ছে, আমাদের জিনিস অনিষ্ট করছে, এই বাচ্চা নিয়ে তুমি থাকতে পারবে না, আমি আমার বাচ্চা নিয়ে বেরিয়ে যাব। আমি কেন, আমার মতো সব মারাই বেরিয়ে যাবে। যেখানে তার বাচ্চার জায়গা নেই সেখানে কোনো মাই থাকবে না, কোনো মা থাকবে না। সেখানে এই মাটা কি করেছিল যে তাহলে আমি বাদ দিয়ে দিই, একে তাড়িয়ে দিই, একে অন্যের কাছে পাঠিয়ে দিই। তাহলে এই মা আবার কিসের মা? প্রথমত যখন যার আর কি বাড়ি, সে যখন বলছে তখনই বলা উচিত ঠিক আছে আমি ওকে রাখতে পারবো না, তো তাহলে আমিও থাকবো না। এই প্রসঙ্গ আসবে কেন, মাথায় চিন্তাধারা আসবে কেন? আপনাদের মধ্যে কারুর আসবে এই চিন্তাধারাটা আপনাদের যে কোনো কারণে যে বাচ্চাকে আমাকে ছেড়ে দিতে হবে? কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না, কারণ সেটাই মায়ের মন। কিন্তু এর এই যে নট্য কোম্পানির নাটক আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এর এই নাটক কিন্তু শেষ নয়, এটা প্রথমবার ছিল। এর পরেও আরেকবার চেষ্টা করেছিল, যখন কিনা ওকে জ্যোতিষী বলেছিল যে তুমি কুকুর হইতে সাবধান, ও তখনই ঠিক করে নিয়েছে কুকুর হইতে সাবধান মানে আমার এই যে কুকুরটা আছে তার কথা বলছে। তো ওর কুকুর ওর সাথে কি এমন করে যে যার জন্য ওর মানে কি টুটি টিপে ধরবে, নাকি টুটি কামড়ে ধরবে? মানে একটা এই ব্রিডের কুকুর কখনো ক্ষমতা আছে কোনো মানুষকে মেরে ফেলার? নেই, কখনো নেই। একমাত্র সেরকম ফেরোসাস কুকুর যেই কুকুরগুলো আছে, যেগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, তাদের ক্ষমতা আছে, তাদের গায়ে সে শক্তি আছে যে তারা একটা মানুষকে মেরে ফেলতে পারে। ওর মতো একটা প্রাপ্তবয়স্ক মানুষকে এইরকম একটা কুকুর কখনো মেরে ফেলতে পারে? হ্যাঁ, 2-4 জায়গায় হয়তো কামড় দিতে পারে। তো ওর তো সব ভ্যাকসিনেশন নাকি কমপ্লিট, আগে দেখিয়েছিল। তো ভ্যাকসিনেশন কমপ্লিট থাকলে তাহলে অসুবিধা কী আছে? কামড়ালেই বা কী এমন হবে? সেখানে ক্ষতর জায়গায় একটু ওষুধ দিতে হবে, আর তো কিছু করতে হবে না, যদি ওর ভ্যাকসিনেশন ঠিক থাকে। এবার ওরা যদি ভ্যাকসিনেশন না দেয়, তাহলে ও কামড়ালে যদি ওর রেবিস হয় সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমি জানি না। তো ওরা বলেছিল নাকি সমস্ত রকমের ওষুধপত্র সব ইঞ্জেকশন ওর আপ টু ডেট করানো থাকে। তাহলে কিসের ভয়? নিজের সন্তান সেই আর কি তার হাতে মায়ের মৃত্যু
যদি সত্যিই চিন্তা করে দেখুন তো, আজকে যদি আপনার হাত থেকে বলে যে আপনার সন্তানের হাতেই আপনার মৃত্যু হবে, তাহলেও কি আপনি আপনার সন্তানকে ছেড়ে দিতে পারবেন? পারবেন না। আপনি মা, আপনি তো আর মামা নন, আপনি তো কংস মামা নন যে আপনাকে বলেছে যে আপনার ভাগ্নের হাতেই আপনার মৃত্যু হবে, তাই জন্য বেছে বেছে তাকে মানে কোনোভাবে মারার জন্য যে চক্রান্ত করেছিল সেরকম চক্রান্ত করবে। তো এক্ষেত্রে মারা তো নয়, মারা মানে কি দূরে পাঠিয়ে দেওয়া। তো ভাবুন, নিজের ভালোর জন্য কিন্তু এই বাচ্চাটাকেও ছাড়তে চেয়েছিল এই কি নাম বলে এই জ্যোতিষী, আর তার উপর বরের সাথে একসাথে আর কি নাটক করে বর বলছে যে না আমি রিস্ক নিতে পারবো না, আমি ওর মানে আর কি যেহেতু প্রাণনাশের ব্যাপার আছে তাই জন্য আমরা ঠিক করেছি ওকে ছেড়ে দেবো। তারপর সবাই মিলে যখন আচ্ছা করে গাতন দিয়েছে তখন গিয়ে ওর মাতৃত্ব আবার জেগে উঠেছে। তো সেই সময় এই চম্পাকলি মানে এই যে যাকে এখন নাম ধরে ধরে ডাকছে, সেই চশমার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নোংরামি করে, সে কিন্তু ফোন করেছিল সেই জ্যোতিষীর কাছে, দিয়ে বলেছিল যে আপনি কখনো কীরকম বলতে পারেন, আপনি কোন হিসাবে বলেছেন যে কোনো পোষ্য কারুর বাড়ির পোষ্য সে তার মৃত্যুর কারণ হবে, তার জন্য তার প্রাণ সংশয় হতে পারে, কোন হিসাবে আপনি বলেছেন, প্রমাণ দেখান। এরকমভাবে সে ফোন করেছিল। এমন শুধু তাই নয়, বিভিন্ন সংস্থার নামে ভয় দেখিয়েছিল এই মামিকে। তখন মামি মোয়ে মোয়ে তো তখন বিভিন্ন সংস্থার নাম দিয়ে ভয় দেখিয়ে ফোন করেছিল, আর নিজে ফোন করেছিল, দিয়ে বলেছিল যে সব কিন্তু এক্সপোজ করে দেবো, আপনার এই পুরো যে জ্যোতিষীর কারবার খুলে রেখেছেন সব কিন্তু তুলে দেবো। এমন মানে ভয় দেখিয়েছিল যে উনি পুলিশ ডাকতে বাধ্য হয়েছিলেন। ঠিক আছে, তো সে এখন কি মামির কাছে গিয়ে এই পোষ্য নিয়ে যখন কথা হচ্ছে ওখানে গিয়ে বলছে আপনার কুকুরকে আপনি কি খাওয়ান সেটা আপনার ব্যাপার। মানে সত্যি আমি ভাবি যে কত রকমের দোগলা হয়, কত রকমের দোগলা হয়। সেই সময় এই দোকানে বসে বসে এই চম্পাকলি তখন বলছে একটা পোষ্যকে একটা সারমেয়কে এরকম বাড়ির থেকে বিতাড়িত করছে। কত জঘন্য মেন্টালিটি, কত বাজে পুরো এই শুটকির পুটকি। সেই সময় বলেছিল শুটকির পুটকি, আজকে এই করে দিলাম সেই করে দিলাম। সে এই যে চশমার দোকানের ডাস্টবিনটা, ওই একটা সুন্দর চশমার দোকান, তার মধ্যে যে ডাস্টবিনটা আছে যে কিনা ক্যামেরার সামনে বসে গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়, মহিলাদের নিয়ে নোংরামি করে। এক এক সময় ওখানে এক এক রকমের মহিলারা ওর ওখানে জোটে। যখন যে মহিলার অন্য কোনো মহিলার সাথে রাগ হয় সেই ওর ওখানে গিয়ে জুটে যায়। কারণ জানেন মেয়েরাই মেয়েদের শত্রু, আর সেই শত্রুতার লাভকে ওঠায় এই হাফ লেডিসটা তার লাভ উঠিয়ে যখন যে মহিলার সম্পর্কে ওর মনে হয় একজন মহিলা আরেকজনের মহিলার ওপর খাপ্পা, তখন তাকে নিয়ে নোংরামি শুরু করে দেয়। এই হচ্ছে এর কারবারের আসল কীর্তি, বুঝতে পেরেছেন? আর তার ওপর কি করে বউ বাচ্চাকে এগিয়ে দেয় যে আমার বউ বাচ্চাকে ছোট করো, ব্যাস তাহলেই আমি কি হবে, আমি খেলবো ভিকটিম কার্ড। এই হচ্ছে হাফ লেডিস নামটা ওকে এমনি কেউ দেয়নি, একেবারেই ঠিক দিয়েছে, নামটা একদম ঠিক দিয়েছে। তো সেই সময় মামি মোয়ের সাথে কি করেছিল সবাই আমরা দেখেছি। এই মামিও সেই সময় ওকে যখন মামা বানিয়ে কারোর সাথে শুইয়ে দিয়েছিল, সেই মামা সেই আর কি ভাগ্নির মা সবাই এখন এই ঘোড়ার পেছনে হাওয়া দেয়। কি বলবেন এখানে? এরা দোগলাশ্রী, এদের দোগলাশ্রী আবার দেওয়া উচিত। রাস্তার কুকুর কোনো পাগলা কুকুর কামড়ালে কিন্তু জলাতঙ্ক হয়ে যেতে পারে। তো যাই হোক, যে নিজেই সবাইকে কামড়াতে দৌড়ায় তার আবার কি হবে? তো এগুলো পুরো নাটক। শোন, এই যে বড় বড় ডায়লগ দিচ্ছিস না, ডায়লগগুলো নিজের কাছে রেখে দে। হ্যাঁ, যে কাউকে আমার বাচ্চাকে নিয়ে বলবি না। কেন রে? কেন তোর বাচ্চাকে নিয়ে বলবে না? কেন বলবে না? যেটা দেখা যাবে সেটাই বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে, বেশ করবে বলবে। তুই তো ওইরকমভাবেই রাখিস, শুধু সারাদিন দই খাইয়ে। সেই জন্যই তো ওইরকম বাবা, এইরকম ছুঁচো মুখো কুকুর আমি কোনোদিনও দেখিনি, সত্যি কথা বলছি। দেখুন এই ব্রিডটার কতগুলো রয়েছে। মন্দিরার বাড়িরটা দেখবেন, জনিকে দেখবেন কি সুইট দেখতে, মৌয়ের মিকিকে দেখবেন কি সুন্দর দেখতে। একেই দেখলাম শুধু মুখটা, মানে ওর যেরকম মুখরা হয়ে মুখটা যেরকম এরকম ছুঁচোর মতো হয়ে গেছে, বেগুনের পোদের মতো ঠোঁটগুলো যে হয়ে গেছে, সেই রকমই এটাকেও, মানে এর সাথে এমন ঝগড়া করে যে আর কি ওরও মুখটা ওরকমভাবে ছুচলো হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই ওর ভিডিও দেখতে গেলাম, কারণ হচ্ছে গিয়ে একজন আমাকে বললো রান্নাঘরটা একবার দেখে এসো, দিয়ে তোমার মতামত দিও। তো সেখানে দেখলাম ও মতামত চাইছে। আমি ভাবছি ভাই এটা কি, মানে ওখানে আলাদিনের চিরাগ লাগিয়েছে, মানে সারাদিন বসে কি করে ওটা চাটবি, যেটা ওখান থেকে জিন বার করতে চেষ্টা করবি। কি জঘন্য রুচি, কি জঘন্য টাইলসগুলো,
কলকাগুলো যেগুলো সেগুলো ওই রকম কলকা তাজমহলের মধ্যে আমি দেখেছি, ধারে ধারে কাজ আছে, সেই অবধি ঠিক ছিল। কিন্তু ওই মানে এখানে একটা ওখানে একটা কোনো রকম কোনো সিস্টেম নেই। হয়তো যে টাইলস লাগিয়েছিল সেও হয়তো জানেন না যে টাইলসগুলো ঠিক কীভাবে ফিট করতে হবে। এখানে একটা দেখা যাচ্ছে সবজির ঝুড়ি, ওখানে দেখা যাচ্ছে একটা ফলের ঝুড়ি, ওইখানে দেখা যাচ্ছে একটা আলাদিনের চিরাগ। কি জঘন্য দেখতে লাগছে। আর তার উপর জয়েন্টগুলো কি বাজে জয়েন্ট করেছে দেখলাম, মানে একটা টাইলসের থেকে আরেকটা টাইলসের মাঝখানে যে জয়েন্টটা খুব বিশ্রী জয়েন্ট করেছে, যে কাজ করেছে ভালো কাজ করতে পারেনি। তারপর দেখলাম অনেকগুলো বললো স্ল্যাব কি হয় ভাই, আমি তো জানি স্ল্যাব হয়। তো অবশ্য ও যেরকম ফ্ল্যাট ব্ল্যাক তেমনি ও মানে জফলা পড়লেই তখনই ও সেটাকে এরকমভাবেই উচ্চারণ করে, কারণ ও আসলে উচ্চারণ জানে না। এদিকে সীমাকে শেখায় কারণ, কারক, সমাস, সন্ধি সেই সব শেখাতে বসে, কিন্তু ও ওই মানে যখন বাংলা হরফে জফলাটা যে থাকে মাঝখানে তখন যে কিভাবে উচ্চারণটা করতে ও জানে না। সেই জন্য আজও ও ফ্ল্যাটকে ফ্ল্যাট বলে, ব্ল্যাককে ব্ল্যাক বলে, লেটেস্ট দেখলাম স্ল্যাবকে স্ল্যাব বলছে। তো সেই স্ল্যাব, এমন স্ল্যাব মানে আমারও বললাম তো এমন স্ল্যাব করেছে বাপরে বাপ। ও আমি শুধু অবাক হয়ে গেলাম যে ওদের ওখানে কি এখন গ্যাসের পাইপ লাইন চলে এসছে, মানে যে আমাদের যেরকম বাড়িতে পাইপ লাইনে গ্যাস আসে ওদের কি তাই হয়েছে? আমার যতদূর মনে হয় না। তাহলে সিলিন্ডারটা কোথায় রাখবে ওদের? যে দেখলাম যে মানে ওই পুরো রান্নাঘরটার মধ্যে একটাই এমন জায়গা দেখলাম যেখানে একটা সিলিন্ডার মানে ঢোকাতে পারবে। সেটা কোথায়? একদম সিঙ্কের পাশে। মানে ভাবুন গ্যাসের যে সিলিন্ডার সেটাকে সাধারণত যেখানে জলের লাইন তার থেকে দূরে রাখতে হয় শুনেছি, কারণ হচ্ছে গিয়ে জল যেখান থেকে জলের লাইন আসবে একটু না একটু কিন্তু সেখান থেকে হবেই, জল পড়বে, লিকেজ হবে, কিছু না কিছু হবে, একটা স্যাঁতস্যাঁতে ভাব। তো সেই স্যাঁতস্যাঁতে ভাবের থেকে অনেক দূরে সিলিন্ডারের জায়গাটা করতে হয়। ও দেখলাম যেখানে আর কি চিমনির জায়গা রেখেছে, যেটা আর কি একটা জানলা আছে, সেই জানলার দিকে তার থেকে একটু পাশে ওপরে জায়গা রেখেছে চিমনি, পরবর্তীকালে হয়তো লাগাবে চিমনি। সেই চিমনিটা যেখানে লাগাবে তার ঠিক নিচেই ওকে গ্যাস রাখতে হবে। তো সেইখানে যখন গ্যাসটা রাখবে তারপর যেখানে ও সিলিন্ডারের জায়গা করেছে অনেকটা পাইপ বেরিয়ে গিয়ে তারপর ওর সিলিন্ডারের কাছে গিয়ে মানে পৌঁছাবে, মানে অনেকটা সিলিন্ডার থেকে অনেকটা পাইপ গিয়ে তারপর ওর রাখতে হবে গ্যাসের কাছটায়, যদি চিমনিটা যখন আর কি ওখানে রাখবে। এমনিতেও ও যেখানে সিলিন্ডারের জায়গা করেছে না, যখন ও মানে ওখানে এখনই আপাতত হয়তো ওর ওখানেই গ্যাসটা রাখতে হবে, অনেকটা পাইপ যাবে কিন্তু অনেকটা দেখতে বাজে লাগবে, ভীষণ বাজে লাগবে। তার উপর একটাই দেখলাম এমন জায়গা করেছে যেখানে সিলিন্ডার ঢুকবে। মানুষের তো ডবল সিলিন্ডার থাকে, এত বড় একটা রান্নাঘর, সেখানে দুটো সিলিন্ডার রাখার জায়গা কিন্তু করেনি। কারণ স্ল্যাবগুলো যা দেখলাম সেই স্ল্যাবগুলো মানে অলরেডি হয়ে গেছে, সেখানে কিন্তু তাক বসে গেছে, ওখানে আর কোনো জায়গা নেই যে আলাদা করেও সিলিন্ডার রাখার জায়গা করবে। মানে ওদের যে আর কি বুদ্ধি দিয়েছে সে মানে ওরই মতো মানে গবের গাধা। যে কর্নার প্লেসটা বেরিয়েছিল সেই কর্নার প্লেসটায় কিন্তু পরবর্তীকালে বললো যে ওর কি ইচ্ছা আছে না মডিউলার কিচেন। তো কর্নার প্লেসে যে মডিউলার কিচেনে সবসময় একটা ঝামেলা থাকেই, ওই জায়গাটা একটা অদ্ভুত জায়গা যেখানটা জয়েন্ট হয়। আমার মনে হয় জয়েন্টের জায়গাটা মাঝখানটায় ওইখানটাতেই ওর দুটো সিলিন্ডারের জায়গা করা উচিত ছিল, যে দুটো সিলিন্ডার থাকবে, বা একটাই সিঙ্কের পাশে রাখতো, একটা ওখানে করতো, তাহলে কি হতো একদম ওর এই চিমনিটা তার পাশ থেকেই একটা চলে আসতো জায়গা, সেখান মানে একটা ফুটোর মাধ্যমে চলে আসতো, ছোট্ট করে একটু গ্যাসের তারটা বেরিয়ে থাকতো, কিন্তু সেটা করেনি। তো আবার একটা মানে গাধামির চূড়ান্ত লেভেল দেখলাম যে ওর যে স্ল্যাবটা করেছে নিচের অংশটার হাইটটা কম, ওপরের অংশটার হাইটটা বেশি। আমরা জানি যত ভারী ভারী যে আর কি বড় বড় বাসনপত্রগুলো আছে সেগুলোই মানুষ নিচে রাখে আর ওপরটা হালকা রাখে। তো ওপরটা উচিত ছিল একটু ওপর করে দেওয়া, যাতে নিচের স্পেসটা বেশি হয়, কারণ বড় হাঁড়ি কড়াই সেগুলো নিচে তাহলে ঢুকাতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে ওর কী হবে বলুন তো, পরবর্তীকালে নিচে আর কি হালকা ছোটোগুলো রাখতে হবে আর ভারী ভারী বড়গুলো ওপরে তো ওই স্ল্যাবে রাখতে হবে, কারণ যেহেতু ওর ওপরটা চওড়া বেশি আর নিচটা কম। তো মানে গাধা, মানে কি বলবো, গাধা টু দি পাওয়ার ইনফিনিটি। একটু মাথায় বুদ্ধি নেই। অ্যাকচুয়ালি এগুলো কি বলুন তো, এগুলো তো বাড়িতে সাধারণত হাজব্যান্ডরাই করে, তারা দেখে, বাট ওর তো হাজব্যান্ডের না আছে বুদ্ধি, আর ও যদি থাকেও তাহলেও কিন্তু নেবে না। একটু বুদ্ধি আছে, নালে এই বউকে ট্যাকেল করে চলে কিভাবে, বউকে ঠিক
যতটা দরকার ততটা মাখন মাখিয়ে রাখে। সেই জন্যই তো লেগ পিস নাকি চিকেন লেগ পিস না এটা ঠ্যাং খাওয়ার সুযোগ আজকে পাচ্ছে। এই একটা সামান্য চাকরির সামান্য ইনকামে এরকমভাবে রোজ রোজ প্রত্যেক দিন কই, তারপর হচ্ছে গিয়ে মাংস, বড় বড় কাতলা মাছ, বড় বড় চিংড়ি মাছ, এইসব যে খেপ রয়েছে কখনোই মানে যারা আর কি অনেকেই আছেন যারা আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে যারা সরকারি চাকরিও করে, তারাও এরকম রোজ রোজ কই মাছ আর কাতলা মাছ আর বড় বড় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি আর মাটন, মাঝে মাঝে এই সপ্তাহে মাটন, বিরিয়ানি এইসব খেতে পারছেন না। তো বুদ্ধি তো ওর একটুখানি রয়েছে, কিন্তু সেই বুদ্ধি নেয়নি, জঘন্য হয়েছে। যেহেতু ও জিজ্ঞাসা করেছে যে তোমরা অনেস্ট রিভিউ দেবে, তো আমি অনেস্ট রিভিউ দিলাম, ওর রান্নাঘরের অনেস্ট রিভিউ দিলাম যে একেবারে মানে কি বলবো, কোনো রকম ভালো রকম চিন্তাধারা, কোনো ভালো বুদ্ধির কোনো কিছুর একটা আমি এখানে পেলাম না, কোনো দূরদর্শিতা নেই, কিচ্ছু নেই। পুরো গবেট যেরকম গাধা হাই হাই করে বকতে পারে সেই বকতেই পারে। বাবা আমি শুধু আজকে ব্লগ ভিডিওটা দেখছিলাম কি জোরে জোরে চিৎকার করে কথা বলছিল ওই কুকুরের সাথে, কি চিৎকার করছিল কুকুরটার সাথে। আমি শুধু ভাবি চারপাশের লোকজন, ওদের যে পাড়ার লোকজন, তারা কিভাবে ওর সম্পর্কে, অবশ্য সবাই জানে যে ও এরকমভাবেই ইনকাম করে, না ওই হেঁকড়দের মতো না হাঁক দিলে ওর ঘরে হাঁড়ি চড়বে না। তো সেই জন্যই ওরকম চিৎকার করে করে দেখছিলাম, কথা বলছিল, কি ছোটো লোকের মতো লাগছিল। সত্যি বলছি, সত্যি মনে হচ্ছিল একটা ছোটো লোক, মানে কোনো এক বস্তির বাড়ির মনে হয় মহিলা, যে নাকি চিৎকার করে করে ওর কুকুরটাকে মানে বকছে আই আই করে, কি অদ্ভুত। তো যাই হোক, অনেস্টলি বলতে বলেছে, অনেস্টলি বললাম যে একেবারে জঘন্য। যদি ভালো কিছু হয়ে থাকে ওই রান্নাঘরটার মধ্যে ফ্লোরিংটা আর কি, ফ্লোরের যে টাইলসটা আছে সেটা একটু দেখলাম বেটার মনে হলো। তাও আমার মনে হলো যে রান্নাঘরে যে কালারটা চুজ করেছে সাদার মধ্যে যে কালারটা, অতটাও ফোটেনি, ভালো লাগেনি। আমি অনেস্ট যদি জিজ্ঞাসা করে থাকে আমি অনেস্টই বলবো, একদম ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি রান্নাঘরটার, কিচ্ছু ভালো লাগেনি আমার বাচ্চাকে যেখানে ট্রফি বলা হচ্ছে, তার ওপর কি তার মাথার নাকি ঢাকনা খারাপ, না ঢাকনা খারাপ সেসব বলা হচ্ছে। সেসব জায়গায় যখন তুই আর তোর মতো সো কল্ড সভ্য ভদ্ররা গিয়ে যখন সেটা নিয়ে মজার লুটছিস, তাহলে তোর বাচ্চার সম্পর্কে অবশ্যই যেটা দেখবো নিশ্চয়ই বলবো, কার বাচ্চাকে ছেড়েছিস তোরা, যে তোদের বাচ্চাকে ছাড়া হবে, কোনো রকমভাবেই ছাড়া হবে না, কোনো রকমভাবে ছাড়া হবে না। তো আমরা মোটামুটি এটা জেনে গেছি যে তোদের বাচ্চা তোদের কাছে কোনো রকমভাবে কোনো উইক পয়েন্ট নয়, তোদের বাচ্চা তোদের কাছে হচ্ছে গিয়ে শুধুমাত্র ভিকটিম কার্ড খেলার একটা করে অস্ত্র। কিন্তু আমাদের বাচ্চারা যে আমাদের কাছে উইক পয়েন্ট, সেটা তোরাও ধরে নিচ্ছিস। কিন্তু আমি এটুকু বলে রাখি যে আমার বাচ্চারা আমার আর কোনো উইক পয়েন্ট নয়। যত তোরা দিবি আমার বাচ্চাদের, আমি দ্বিগুণ ফেরত দেবো, লিখে নিস সেটা, ঠিক আছে? যদি পারিস কোথাও লিখে রাখিস। তো যাই হোক বন্ধুরা, এই বলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। টাটা।